আপনি কেস দেবেন রফিকুর রহমান, আমি আগের দিনও বলেছি, আগে থানায় ঢোকার সাহস দেখান। আমডাঙ্গা থানায় আপনি আর আপনার সভাধিপতি ভাই আমডাঙ্গা থানায় পা মারাতে পারেন না, এমন কাজ করে রেখে দিয়েছেন। আর আপনারা দেবেন আমাদের বিরুদ্ধে কেস? আগে আমডাঙ্গা থানায় ঢুকুন সাহস করে, তারপর কেস দেওয়ার কথা বলবেন। আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এইটা পাওয়ার, আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এর আজকে এইটা ক্ষমতা। এখানে বলে বেড়াচ্ছেন না তৃণমূলের নেতারা যে তোরা আমডাঙ্গার 8টা পঞ্চায়েতে যা করার করে নে, আমরা দত্তপুকুরের 3টে পঞ্চায়েতে বুঝে নেবো। তোরা দত্তপুকুরে মিছিল করতে পারিস নি আইএসএফ এর জন্য, শুনে যা তোদের এমপি এমএলএ ক্ষমতা হয়নি দত্তপুকুরে মিছিল করার। তোরা কি দত্তপুকুর বুঝবি? কেস বলে ওই ছেলেটা ওর খুব বার বেড়েছে, ওর বিরুদ্ধে কেস হবে, ওকে একটু সাবধান করে দিস। আমিও আগের দিন আওয়াল সিদ্ধিতে বলে এসেছি, আপনারা সাবধান হয়ে যান, 2026-এ পালানোর পথ খুঁজে পাবেন না, এত দৌড় করানো হবে। দাঁড়িয়ে আছে রাস্তার ওই পারে, তত লোক দাঁড়িয়ে আছে, অর্ধেক লোককে ক্যামেরাতেই আনতে পারছি না, কিন্তু ভিড় এখানে যথেষ্ট রয়েছে। আমাদের জায়গাটা যদি আরো বড় হতো, সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে আমরা আজকের যে সমাবেশ এখানে হচ্ছে, পথসভার নামে যে সমাবেশ হচ্ছে, সেটাকে ভালোভাবে দেখাতে পারতাম। আমি প্রথমেই বলবো, ব্যস্ততম রাস্তার উপরে আমাদের পথসভা, যারা পুলিশ আধিকারিকরা দায়িত্বে রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্সরা রয়েছেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেই চেষ্টাটা করবেন। বিশ্বজিৎ দার কিছুক্ষণের মধ্যেই আসছেন, উনি আসার আগে পর্যন্ত আমি খুব অল্প কথা বলবো। প্রথমেই বলবো, আমাদের আজকে যে দুটো দাবি নিয়ে এখানে পথসভা, তার প্রথমটি সন্তোষপুর লিলি বিস্কুট কারখানার জমি বিক্রি না করে সেই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে। আছে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে। লিলি বিস্কুট কারখানা আপনাদের এখানকার সকলের পরিচিত, তার বেশিরভাগটা জমিতে এখন পাওয়ার হাউস হয়ে রয়েছে, আর বাকি জমিটা অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বিক্রি করে দিতে চাইছে বেসরকারি সংস্থার হাতে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে একমাত্র রাজনৈতিক দল যারা এই দাবি করছি যে ওই লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না, লিলি বিস্কুট কারখানার জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে, রিজেন্টের মতো হাব গড়ে তুলতে হবে, যাতে এই এলাকার আমডাঙ্গার সাধারণ খেটে খাওয়া ঘরের ছেলেরা, বেকার যুবকরা সেখান থেকে তাদের ইনকাম করতে পারে, তারা যাতে সেখানে কাজ করতে পারে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক দল যারা এই দাবিটা করছি। পাশাপাশি আমরা আরো একটা দাবি করছি, যেটা আমডাঙ্গা জুড়ে আমাদের বহু পথসভায় আমাদের একটাই মূল দাবি, আমডাঙ্গাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করতে হবে। কেন বলছি আমরা এ কথা? অনেকে বলছেন যে আমডাঙ্গাকে তাহলে কি শুধু বোম গুলির চাষ হয়? না, শুধু বোম গুলির চাষ হয় একথা আমরা একবারও বলছি না, কিন্তু একথাও তো সত্যি। আজকে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বোঝগাছা, টেঙ্গাডেঙ্গি থেকে শুরু করে যে সমস্ত গ্রামে 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছিল, তাকে কেন্দ্র করে যে বোমগুলির রাজত্ব আমরা আমডাঙ্গার বুকে দেখেছি। আমডাঙ্গার নাম তখন প্রতিদিন টিভিতে দেখা যেত, আমডাঙ্গার নামে তখন প্রতিদিন পেপারে বেরোতো। আমরা দেখতাম, আমরা দেখে হাসতাম না, আমরা দেখে কাঁদতাম। প্রতিদিন বিধানসভার নাম বেরোচ্ছে, মানুষের তো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারতাম না এই জন্যই, কারণ কোনো সুনাম হতো না সেখানে, আমডাঙ্গার বদনাম হতো। আমডাঙ্গাকে ওই সাংবাদিকরা বোম গুলির স্তূপ, আমডাঙ্গাকে বোম গুলির কারখানা রূপে চিহ্নিত করতেন ওই সাংবাদিকেরা। আমরা তাই আমডাঙ্গা থেকে সেই বোম গুলি সন্ত্রাসকে মুক্ত করার জন্য আইএসএফ রাজনীতিতে নেমেছে, এবং আমডাঙ্গার বুকে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দায়িত্ব পাওয়ার পর সেই কাজ আমরা শুরু করেছি। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোথাও এই এরিয়ায় আমডাঙ্গার মধ্যে আপনারা কোথাও যদি দেখতে পান একটা ড্রামে করে নিয়ে যাচ্ছে, কোন জঙ্গলের মধ্যে, পায়খানার মধ্যে, বাথরুমের মধ্যে রাত্রির বেলা লুকাতে যাচ্ছে বোম বারুদ বন্দুক, আপনারা আমাদের নেতৃত্বদেরকে জানান, আর প্রয়োজনে আমার নাম্বার নিয়ে রাখবেন, আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি 2 ঘন্টার মধ্যে পুলিশ রেটে আসবে। 2 ঘন্টার মধ্যে পুলিশ রেড করে সেই বোম সেখান থেকে তুলে নিয়ে পুকুরে ফেলবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি। আগামী 2026 নির্বাচনে আমডাঙ্গায় একটা বোমের শব্দ, একটা গুলির শব্দ আমরা শুনতে চাই না। আমডাঙ্গার মানুষ যেন তারা শান্তিতে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠা করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকারটাকে তারা প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করব। আমরা করছি অলরেডি। বুথে বুথে বিএলও নিয়োগ হচ্ছিল, সেখানে আমরা দেখেছি প্রচুর অনিয়ম। তৃণমূলের
নেতৃত্বদেরকে বিএলও করা হচ্ছিল, তৃণমূলের নেতৃত্বদেরকে বিএলও সুপারভাইজার করা হচ্ছিল, আমরা আটকে দিয়েছি। আমাদেরকে আমডাঙ্গা থানা বলেছিল যে রাকেশ তোমরা পথসভা করো কিন্তু মিছিলটা করো না, মিছিলটার পারমিশন আমরা দিতে পারবো না, একটু সমস্যা রয়েছে। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা মিছিল করব না, কিন্তু তৃণমূল যদি মিছিল করে, যে রাস্তা দিয়ে মিছিল করবে 2 ঘন্টার নোটিশে সেই রাস্তায় তত লোক নিয়ে আইএসএফ মিছিল করবে। এইটা শোনার পরে তৃণমূলের আওয়াজ সিদ্ধিতে একটা মিছিল ছিল, বাতিল হয়ে গেছে। দত্তপুকুরে আমাদের রবিবার দিন মিছিল ছিল, প্রচারও হয়ে গেছে। আমাদেরকে থানায় ডাকা হলো, বললো মিছিলটা রাকেশ করো না, তোমরা পথসভাটা করো। আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদেরও কথা শুনবো, আমরা মিছিল করব না, শুধু পথসভা করব। আমি বাড়ি আসার সাথে সাথে আমার কাছে ফোন এলো, দাদা আমরা মিছিল করব না কিন্তু পার্থভৌমিক মিছিল করবে। গতকাল সেই মিছিল হওয়ার কথা ছিল, দুপুরবেলা থানা আমাকে ফোন করলো, রাকেশ কি করবে? আমি বললাম কি করব তো আপনাকে বলেই এসছি, আমরা মিছিল করব না, পথসভাও করব না। কিন্তু তৃণমূল একই কথা, তৃণমূল যদি মিছিল করে আমরাও রবিবার দিন সেই রুটে মিছিল করব। সাথে সাথে ফোনটা কেটে দিলেন আইসি আমার ওপর রাগ করে। আর তারপরে কি দেখতে পেলাম, পার্থভৌমিক তো এলেনই না, রফিকুর রহমান ওখানে গিয়ে বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে একটা সিপিএম এর মেম্বারকে, লাট খাওয়া মেম্বারকে জয়েন করিয়ে বাড়ি চলে এলেন। কোনো মিছিল হলো না। আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এইটা পাওয়ার, আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এর আজকে এইটা ক্ষমতা। এখানে বলে বেড়াচ্ছেন না তৃণমূলের নেতারা যে তোরা আমডাঙ্গার 8টা পঞ্চায়েতে যা করার করে নে, আমরা দত্তপুকুরের 3টে পঞ্চায়েতে বুঝে নেব। তোরা দত্তপুকুরে মিছিল করতে পারিস নি আইএসএফ এর জন্য, শুনে যা তোদের এমপি এমএলএ ক্ষমতা হয়নি দত্তপুকুরে মিছিল করার। তোরা কি দত্তপুকুর বুঝবি? দত্তপুকুরের মানুষ তোদেরকে বুঝে নেবে। আগামী 26-এর নির্বাচনে আমডাঙ্গার 8টা পঞ্চায়েত নয়, সঙ্গে দত্তপুকুরের 3টে পঞ্চায়েত, 11টা পঞ্চায়েতে মানুষ তোদেরকে বুঝে নেবে, মানুষ তোদেরকে বুঝে নেবে। আজকে আমডাঙ্গার বুকে কোনো উন্নয়ন নেই। আমডাঙ্গার কথা তারা আমাদের এমএলএ গিয়ে বিধানসভায় বলতে পারেন না। আমডাঙ্গার কথা বললে তো দূরের কথা, বিধানসভার কটা গেট আমাদের এমএলএ চেনেন না। আর যদি এইসব বলা হয় বলবেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, নাকে কান্না কেন? সত্যি কথাই তো বলছি, আপনি চেনেন না বিধানসভার গেট। আমরা দেখতে পাই না যে আপনি বিধানসভায় গিয়ে একটা প্রেস কনফারেন্স করছেন, আপনি বলছেন যে হ্যাঁ আমি আমডাঙ্গার এই কথাটা আজকে তুলে ধরেছি, আমরা কখনো দেখতে পাই না। আমরা আপনাকে দুবার উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে দেখেছিলাম, একটা 3 বছর আগে, একটা 6 বছর আগে। দুবারই আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রফিকার, আপনাকে রফিকুর বলেও ডাকিনি, আপনার ঠিক নামটা উচ্চারণ করেনি। এতটা ভালোবাসে আপনাকে আপনার মাননীয় নেত্রী। তারপরে আপনি যখন প্রথম 6 বছর আগে বলতে উঠেছিলেন আমার দত্তপুকুরে একটা কলেজ চাই, আপনাকে দাবড়া মেরে বসতে দিয়েছিল, কোনো কলেজ হবে না, বস তুই তোকারি করে আপনার সঙ্গে কথা বলে। সে যাই হোক, দিদি ভাইয়ের সম্পর্ক বলতে পারে। তারপর 3 বছর আগে যখন আপনি বলতে উঠলেন তখন আপনি কি বললেন, আমার একটা গাইনও চাই। আপনি এটা বলতে পারলেন না যে আমার আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে, যেখানে আজকে আমডাঙ্গার মানুষরা তারা বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, তারা আমার আমডাঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতাল হলে সেখানে চিকিৎসা পাবে। আপনার একটা গাইনও লাগবে, আমডাঙ্গার মানুষের একটা গাইনও লাগবে। এইটা আমাদের এমএলএর দাবি। আসলে উনি খুব এমন ভাব দেখেন উনি খুব অল্পে খুশি, আসলে তা নয়। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কিছু চাইবি না, আমি কিছু দিতে পারবো না। কারণ দাঁত খয়রাতি করতে করতে আমার ভাড়ার শূন্য, আমার পক্ষে আর উন্নয়নের কাজ করা কিছু সম্ভব নয়। তাই জন্য আজকে আমডাঙ্গার বুকে কলেজ নেই, যে কলেজটা রয়েছে সেখানে সায়েন্স নেই, কমার্স নেই। আজকে আমডাঙ্গার হাই স্কুলগুলোতে কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট নেই, কম্পিউটার পড়ে রয়েছে, কম্পিউটার শিক্ষা নেই, সেখানে শিক্ষক নেই, শিক্ষিকা নেই। স্কুলগুলো চালু হচ্ছে 11টার পরে, ছুটি হয়ে যাচ্ছে 2:30টার সময়। শিক্ষা ব্যবস্থা এই জায়গায় নিয়ে গেছে আজকে রাজ্যের সরকার, আর তার বিরুদ্ধে আপনি বলতে গেলেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমি ওর নামে কেস করব। আমাকে বলেছেন এই আপনার মিডিয়ার বাড়িতেই আমি দেখছি, বলছে রাকেশ বলে ওই ছেলেটা, ওর খুব বার বেড়েছে, ওর বিরুদ্ধে কেস হবে, ওকে একটু সাবধান করে দিস। আমিও আগে যে আওয়াজ দিতে বলে এসেছি, আপনারা সাবধান হয়ে যান, 2026-এ পালানোর পথ খুঁজে পাবেন না। এত দৌড় করানো হবে আপনাদেরকে, এত দৌড় করানো হবে, সাবধান আপনারা হয়ে যান। আমাকে কেসের ভয় দেখিয়ে লাভ নেই। সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে উত্তর 24 পরগনা ডিএম অফিস অভিযান করেছিলাম। উত্তর 24 পরগনা জেলা স্টুডেন্ট ফ্রন্টের ডাকে, সেইখানে কোনো পুলিশ ছিল না। ডিএম অফিসের 2-4 জন যারা সিকিউরিটি গার্ড, তারা ঠেলা মেরে
ডিএম অফিসের গেটটাকে ভেঙে দিয়েছিল আর আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে 24 ঘন্টা বারাসাত থানায় আটকে রেখে দিয়েছিল। তারপরের দিন স্পেশাল কোর্ট থেকে ওই বারাসাত থানার পুলিশের গাড়ি থাপ্পড় মেরে বাইরে বেরিয়েছে আমরা 16 জন ছাত্র, আর সেখানে আমাদের কয়েক হাজার নেতারা গিয়ে আমাদেরকে ফুলের মালা পরে বার করিয়ে এনেছে। কারণ তারা জানে এরা ডিএম অফিসের গেট ভাঙা ছেলে নয়। আর যদি ডিএম অফিসের গেট ভাঙার ছেলেই হই তাহলে তো আপনার আরো সাবধান হওয়া দরকার। যারা ডিএম অফিসের গেট ভাঙতে পারে তারা তো খুব সাবধান হওয়া দরকার। কিন্তু আমরা ডিএম অফিসের গেট ভাঙিনি, ওটা পুলিশই ভেঙেছে। যাই হোক, সে কথা পুরনো কথা। তারপরেও অনেক জায়গায় জেল খাটা আছে, অনেক জায়গায় কাস্টডি নেওয়া আছে। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় যেটা এবং আমাদের যে বিষয়টায় গর্ব হয়, আজ পর্যন্ত বহু থানায় আমি কাস্টডিতে থেকেছি। বারাসাত থানায় থেকেছি, করুণাময়ীতে থেকেছি, আপনার মানে বিধাননগরে সৌম্যদীপের বাড়ি, ওর ওখানে প্রচুর থানায় থেকেছি। বিধাননগর ইস্ট, বিধাননগর নর্থ, বিধাননগর সাউথ, প্রচুর থানায় থেকেছি। প্রায় কথা হয়েছে আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে, এই মানে আমার আইএসএফ এর রাজনৈতিক জীবনে প্রায় 100 থেকে 150 পুলিশের সঙ্গে। তাদের মধ্যে সবাই সবাই বিশেষ করে বারাসাত থানার তো 15 জন এসআই, ওই 24 ঘন্টা যে ছিলাম 24 ঘন্টায় 15 জন এসআই আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যেকে কথা বলেছেন সোনা বাবু, সোনা তোরা কি খাবি, বাবু তোদের মশা কামড়াচ্ছে কিনা, এই ভাষায় কথা বলেছে। আর কি বলেছে, তোরা আইএসএফ করিস তো, তার মানে তোরা নওশাদ সিদ্দিকীর লোক। একটা ছেলে সত্যি সারা রাজনীতিতে আমরা এরকম ছেলে দেখিনি। এই ছেলেটাকে দেখে নতুন করে আশা পাচ্ছি। হয়তো খাকি উদ্দিটা পরে ওকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু অন্তর থেকে আমরা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করি। এই রকম লোক রাজনীতিতে আসা দরকার। আর কি বলছিলেন কামদেবপুর হাটের সভায়, বলছিলেন যে আমাকে পড়াবেন, মানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে, ওদেরকে আমার বাড়িতে আসতে বলে আমি ওদেরকে পড়াবো। আমি আগের দিন বলেছি আমাকে পড়াতে হবে না, আমি বাড়িতে ছাত্র পড়াই, আমাকে আপনার পড়াতে হবে না। আপনার যদি অতই শিক্ষা নিয়ে গর্ব আছে বা আপনি যদি অতই শিক্ষাকে আপনাকে উন্নত করতে চান, আপনি তাহলে রাহানা সিনিয়র মাদ্রাসায় একটা আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস করুন। আপনি যদি অতই শিক্ষাকে আপনার উন্নতি করতে চান, তাহলে আপনি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করুন। আপনি যদি অতই আপনার শিক্ষাকে উন্নতি করতে চান, তাহলে আপনাকে কলেজে আরো কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট চালু করুন আর দত্তপুকুরে একটা কলেজ তৈরি করুন। সে মুরদ আপনার নেই, আমাকে আপনার পড়াতে হবে না। অত দুর্ভাগ্য আমার হয়নি যে আমি আপনার কাছে পড়তে যাব। আপনার রিপোর্ট আছে, পেপারে বেরিয়েছিল, আপনি ইংরেজি বলতে গিয়ে লেজে গোবরে হয়ে গেছেন। ভেবেছিলাম একথা সব জায়গায় বলবো না, কিন্তু যখন দেখলাম উনি এটা শুনে রেগে যাচ্ছেন, যে রাগে তাকে ওই বিষয়ে রাগাতে ভালো লাগে জানেন তো। আর এমনি এমনি বাচ্চা এই ধরনের এই দুষ্টু বুদ্ধি আমাদের আছে, যে উনি রেগে যাচ্ছেন উনি এই কথাটা শুনে। সত্যি কথা, পেপারে বেরিয়েছে, পেপারে রয়েছে, আমরা পেপার কাটিং আগের দিন দেখিয়েছি সাংবাদিকদের, আপনাদেরকেও দেখিয়েছি কামদেবপুর হাটে। ওই শুনে উনি খুব রেগে গেছে।